সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হারিয়েছি। সুতরাং আমাদের প্রিয়জনেদেরকে হারাতে হবে, এটা সত্য। আর আপনাদের এখানে উপস্থিত হওয়া কোথাও না কোথাও আবার আমাকে আনন্দিত করছে, ভেতর থেকে শক্তি যোগাচ্ছে যে হুজুর কিবলা চলে গেলেও হুজুর কিবলার ভালোবাসা আপনাদের কাছ থেকে হারিয়ে যায়। আর তার কারণেই আজকে আপনারা সকলে এখানে এসে পৌঁছেছেন। আপনারা জানেন খুব অল্প সময়, আমার মনে হয় সর্বোচ্চ 6 দিন, জি 6 ডেজ, 6 দিনের পরিকল্পনা এটা। আমি আমার লাইভেও বলেছি, আমি শুধুমাত্র বক্তব্য দেওয়াতে বিশ্বাসী নই, শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনে বিশ্বাসী নই। ক্ষমতা দেখালাম, কিছুক্ষণ চিৎকার করলাম, মানুষ এলো, কিছু হই হই করলাম। আমি বিশ্বাসী কংক্রিট একটি সমাজকে ডেভেলপ করার, যা আমার পূর্বপুরুষের শিক্ষা থেকে আমি এটা পেয়েছি। আমরা যে সমাজ থেকে বসবাস করি, এই সমাজের সবচেয়ে বড় সমস্যা এই উত্তাপ আপনাদের এখানে মাঠে আপনারা তৈরি করেছেন, এই রাস্তা পেরোনোর পরেই এই উত্তাপ শেষ হয়ে যাবে। ডক্টর বিশ্বনাথ ঘোড়াকে উপরে পাঠিয়ে দিন। আপনি বারবার কেন নিচে বসেন? আর আমি বারবার মাইকে আপনার দিকে চোখ পড়ে যাবে, আমাকে লোক বলবে দেখো একটা সাজানো, বারবার একজন হিন্দু লোককে তুলছে। ওই সবচেয়ে পুরনো নেতৃত্ব আমাদের লিডিয়ার। সম্মানিত ভাইরা, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, অনেকগুলো কথা বলার আছে, আমরা একটু কথা আলোচনা শুরু করি। আজকে আমাদের এই উপস্থিতিতে আমার একটা কোটেশন আপনাদেরকে দিয়ে স্টার্ট করি। when people stand together no government can afford to ignore their voice. যখন জনসাধারণ একত্রিত হয়ে দাঁড়ায়, তখন কোন সরকারের ক্ষমতা থাকে না যে তাদের আওয়াজকে এড়িয়ে যাবে। আমরা এই ঐক্যবদ্ধ আওয়াজ এখানে এনে পৌঁছে দিয়েছি শুধুমাত্র আজকে সরকারকে বার্তা দেওয়ার জন্য। না, আমি পেশি শক্তিতে বিশ্বাসী নই। আমি জানি আমার সংগঠনের সিনিয়র নেতৃত্বরা আমার উপর অসন্তুষ্ট। তারা মাঝে মাঝে বলেন, আপনি কি মুর্শিদাবাদের দৃষ্টান্ত দেখছেন না? আপনি কি 24 পরগনার দৃষ্টান্ত দেখছেন না? সরকারের প্রশাসনের নাকে দড়ি দিয়ে তারা ঘোরাচ্ছে। আপনি বলছেন প্রশাসনকে রেসপেক্ট করতে শিখতে হবে, প্রশাসনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। কেন আমরা এই আন্ডারস্ট্যান্ডিং করি বলে লোক আমাদেরকে তৃণমূলের লোক বলে, এটা তারা বলে আমাদেরকে, আমার নেতৃত্বরা বলে। বাইরে জনগণ তো বলবেই, বাইরের পাবলিক তো বলবেই যে ভাই এরা এমন একজন লিডার যে বলছে যে চেঞ্জ হতে হবে। আপনারা এখানে এসেছেন ম্যাক্সিমাম সংখ্যালঘু মানুষ, কিন্তু আমি জানি বরগোদার মাস্টারমশাইয়ের নামটা কি ভুলে গেলাম, ওনার নেতৃত্বে বাবলু মাস্টারমশাই, বাবলু জানা না, বাবলু জানা মহাশয়ের নেতৃত্বে একটা হিন্দু বাস এসেছে, আমি শুনেছি। আমি জানি রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষায় শিক্ষিত আমাদের মহারাজ, যে রামকৃষ্ণ মহারাজ আমাদেরকে বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে বলেছিলেন যে মানুষের অন্তরে প্রেম নেই, সেই মানুষের অন্তরে ঈশ্বর নেই। মহারাজের এখানে উনি ভালোবাসাতে আসেন। আপনারা হয়তো ভাবেন যে উনি মনে হয় ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে আসেন, কিন্তু আমি উনাকে না বলতে দ্বিধা করি। মাঝে মাঝে আমার মনে হয় যে বলবো মহারাজ আপনি আসবেন না, কেন না লোক মনে করবে ভাইজান একটা হিন্দু লোককে এনে বসানোর চেষ্টা করছেন। কিন্তু উনি শুধু ভালোবাসতেননি, উনি আব্বাকে অনেক ভালোবাসতেন, এবং আব্বা উনাকে আলাদা করে বলতেন যে হেডকোয়ার্টারে আলাদা করে একটা রুম করে দিবে যেখানে আমার গেস্টরা থাকে। উনাকে ভালোবাসতেন। উনি বলেন যে বাবা আমি ভালোবাসাতে আসি। আমি বলি বাবা আমি তো আপনাকে পয়সা দিচ্ছি না, টাকা দিচ্ছি না, কিন্তু লোক মনে করবে যে লোক দেখানোর জন্য হচ্ছে। বলে কে কি ভাবলো ছাড়ুন, আমি বাবার ভালোবাসায় আসি, আপনি অসন্তুষ্ট না হলেই হবে। আমি বলি আপনি সারা জীবন যখন আপনার মন চাইবে, শুধু দরবারে না, যখন আজকে খিচুড়ি রান্না হয়েছিল সবজি সবাই আসবেন বলে, মহারাজকে দেখলাম উনি গিয়ে বসে বসে খাচ্ছেন। কি উদারতা! এই মানুষটাকে এই মানুষটার কাছ থেকে আমার শিখতে হয়। তাহলে আজকে যারা এখানে এসে বসেছেন এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু হিন্দু লোকেরা কিছু আছেন, তারা হয়তো সংখ্যালঘু। ফলে আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই
একটা কথা আজকে বলে দিয়ে যাই, আমি জানি এখন পশ্চিমবঙ্গ মেদিনীপুরের মাটিতে যে বীজ বাষ্প চলছে, যেখানে ধর্মের উত্তেজনা এত বেশি, যেখানে ধর্মের সুরসুরানি এত সহজে মানুষকে দেওয়া যায়, যেখানে তকবীরের আওয়াজ মসজিদে নেই, যেখানে তকবীরের ধ্বনি মসজিদে পাওয়া যায় না, যেখানে জয় শ্রীরামের ধ্বনি মন্দিরে পাওয়া যায় না, তকবীরের ধ্বনি জয় শ্রীরামের ধ্বনি রাস্তাঘাটে চিৎকার দিয়ে পাওয়া যায়, এই সমাজে দাঁড়িয়ে সাম্যের কথা বলা বড় মুশকিল। এই সমাজকে তকবীরের আওয়াজ দিতে গেলে, রাস্তায় দিলে এ সমাজের লোক চিৎকার করে তকবীর দিবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যারা এখানে এসেছি, আমরা কিন্তু একটি কাণ্ডের, একটি শিকড়ের বিভিন্ন ডালপালা। আমার আলোচনা শুধুমাত্র কোন ধর্মের ভিত্তিতে নয়। আমি এখানে আলোচনা করার আগে আমি সেই জন্য সমস্ত মানুষকে বলছি, আমি আপনাদেরকে আঘাত করার জন্য কোনো আলোচনা করব না। আমি জানি আপনারা অনেকে হয়তো তৃণমূলের অনুসারী, তৃণমূলের ভোটার, আমি জানি আপনারা সিপিএম এর ভোটার, আমি জানি যে হিন্দু মানুষ এসেছেন তার হয়তো একটা অংশ বিজেপিকে ভোট দেন, আমি জানি এগুলো। কিন্তু বিশ্বাস করুন, আমি না আপনাদের কাউকে আঘাত করার জন্য আসিনি, আমি আপনাদের কাউকে ছোট করার জন্য আসিনি। আমি কখনো আশা করছি না যে আপনারা সবাই আমাকে সমর্থন করবেন, এটাও আমি আশা করি না। কিন্তু আমি সব সময় যে হুজুর কিবলা, যাকে আমরা আব্বাজান বলি, যাকে বাবা বলতেন আপনারা, তার আদর্শ নিয়ে আমি চলার চেষ্টা করেছি। আর এই আদর্শতে আমি অনেক পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। আমি শুধু তার আদর্শকে যদি ছেড়ে দিতাম, আজকে না আমি অনেক বড় একটা পদ পেতে পারতাম। আজকে আপনি দেখতেন আমার কাছে হয়তো রাজ্য সরকারের সিকিউরিটি আছে, রাজ্য সরকারের সিকিউরিটি না থাকলে আমাকে কেন্দ্র সিকিউরিটি দিয়ে দিত, কেন্দ্র সিকিউরিটি দিত না, আমি প্রাইভেট এজেন্সি থেকে নিয়ে অনেক বড় সিকিউরিটি নিতাম, আমার কাছে অনেক কিছু থাকতো। কিন্তু না, আমি না, এই জন্য আমি না এই সংগঠন আমরা বানাইনি। আমরা বানিয়েছিলাম সমাজে একটা লোক থাকবে, একটা শ্রেণী থাকবে, বাবা সব সময় বলতেন সমাজে একটা শ্রেণী থাকবে যাদের আওয়াজ কেউ তুলবে না, কেউ তুলবে না বাবা। আর এই বাবলু ঝুলকি যে মারা গিয়েছিল, বাবলু ঝুলকির জন্মের ইতিহাস এখান থেকেই শুরু, আইমার জন্ম এখান থেকেই শুরু। বাবলু ঝুলকির আওয়াজ তখন না তো সিপিএম শুনেছিল, না তো তৃণমূল, তখন তো বিজেপির অত বলবালা ছিল না, শুনেনি। কেন? এই সমাজের লোকটা ছিল নিপীড়িত সাধারণ মানুষ, সাধারণ লোক। আমরা এখানে আইমাকে সেই সাধারণ লোকের ভয়েস বানিয়েছি। সুতরাং আপনি আমাদের এখানে এসে বসেছেন, আপনি যখন আলোচনা হবে তখন আপনি আপনার এই আলোচনা আপনার পরিবারের সাথে গিয়ে আলোচনা করবেন। আপনি গিয়ে পার্টি অফিসে গিয়ে যদি বলেন, আপনার পার্টি অফিসের নেতা বলবে ও তো অমুক দলের টাকা খেয়ে নিয়ে আমাদের বিরুদ্ধে বলেছে, ও মোল্লার লোক এখন ভোটের জন্য হিন্দু মুসলমান এক হওয়ার কথা বলছে, ও সব তৃণমূলের লোক, ওরা ভোটটাকে আমাদেরকে যাতে হিন্দু রাষ্ট্র গঠন না হয় সেই জন্য তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে, ওদের কথা বিশ্বাস করা যাবে না, এ কথা বলবে তারা। কিন্তু আপনি আপনার না সন্তানের সাথে, আপনি আপনার ছেলের সাথে, আপনি আপনার মেয়ের সাথে, আপনার ওই ছেলে যে কলেজে পড়ে, আপনি তাকে গিয়ে আমার কথা বলবেন যে দেখ এরকম এরকম করে একজন মানুষ বলছিল। আপনার ছেলে যদি শিক্ষিত হয়, আপনার স্ত্রী যদি সংসারে কাজ করে, ও কিন্তু আপনাকে আমার ব্যাপারে যে রায় দিবে সেই রায়টা আপনি গ্রহণ করবেন। আমি বলছি না সে আমার পক্ষে ভালো বলবে কি মন্দ। সম্মানিত ভাইরা, রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থেকে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা বিভাজিত হয়ে গেছি। কিন্তু আমি আজ আলোচনায় আপনাদেরকে মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা এখন শুরু করব না। আমি বলবো হিন্দু ভাইদের জন্য, যারা আজকে সংখ্যালঘু, সংখ্যা যারা এখানে কম, আমি তাদেরকে বলবো, একজন হিন্দু সমাজের লোক তিনি জেনে নিন, ভারতবর্ষের মাটিতে তিনি 80% হিন্দু, 80% ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 70 থেকে 75% মানুষ হচ্ছেন হিন্দু এবং 80% কৃষিজীবী মানুষ। আপনি রাম রাজত্বের স্বপ্ন দেখছেন, আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, ভালো জিনিস, দেখুন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন। বিশ্বাস করুন মুসলমানদের মধ্যে একদল লোক জিহাদের স্বপ্ন দেখছে, ওরাও তৈরি হচ্ছে, ধর্মের নামে ওরাও আপনাদেরকে মারবে। আপনারা যেমন মনে করছেন ধর্মের নামে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন, তখন ওরা বলবে আমরা ইসলামিক রাষ্ট্র করব, ওরাও তৈরি হচ্ছে। এবং এই লড়াই আজকে না হয় খুব শীঘ্রই আপনারা উভয়ে মুখোমুখি হবে।
এবং তখন আমি আপনাদেরকে বলছি আপনার মন্দিরও ভাঙবে, আপনার মসজিদও ভাঙবে, কিন্তু যেটা হবে না, ওই রাজনৈতিক নেতারা যারা আপনাদেরকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে, ওই নেতারা যারা বলছে যে মুসলমানদের কি কোনো অধিকার নেই এ কথা বলে ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলছে, কিন্তু তাদের উদ্দেশ্য শুধু ভোট, তারা জেনে নিন তারা এখানে কেউ থাকবে না। ওই দাঙ্গায় আপনি দেখবেন আপনার এলাকার ওই বৃদ্ধ পুরোহিত, মসজিদের ওই পুরনো মুয়াজ্জিন, গোলাম রসুল চাচা যার পাঞ্জাবিটা কুঁকড়ে গেছে, মাথার টুপিটা ময়লা হয়ে আছে, লুঙ্গিটা কুঁকড়ানো, যাকে আপনি কখনো দেখেননি, ও চা দোকানে বসে ও কিন্তু বলবে যা হয়েছে হয়েছে, আমাদেরকে হিন্দু মুসলমানকে এক হয়ে থাকতে হবে। ওই মানুষদেরকে আপনি পাবেন, কোন রাজনৈতিক নেতাকে পাবেন না। সুতরাং সিদ্ধান্ত, ওই আগুনটা দেখে আগুন নিভাবো নাকি আমরা সচেতন হব। আমাদের এই বাচ্চারা ওখানে কেন উঠেছে, ওই বাচ্চাগুলোকে নামান। ওহ, আস্তে আস্তে, ঠিক আছে, নিচে নামো বাবা, পড়ে যাবে। ওই নিচেটা বসো, ওইখানটা বসো, ওইখানটা বসে। আমরা আজকে এখানে আলোচনা করব যে বিজেপিকে নিয়ে আমরা এত উৎসাহী, যে বিজেপিকে নিয়ে আমরা এত আনন্দিত, যে বিজেপিকে নিয়ে আমরা এত খুশি। মুসলমান তো বিজেপিকে নিয়ে আনন্দ করে না। মুসলমানের প্রবল সম্ভাবনা আছে বিজেপিতে ভোট যাবে না, প্রবল সম্ভাবনা, কিন্তু যাবে না আমি গ্যারান্টি নিচ্ছি না। কেন না, আমাদের মধ্যে থেকে একটা বৃহত্তর লিডাররা যেভাবে এখন ঠারে বারে বিজেপি ভিতরে ভিতরে বিজেপিকে ব্যাকআপ দেওয়া শুরু করে দিয়েছে, ফলে এ কথা বলার অসুবিধা নেই। আমি রুহুল আমিন নিজেও কখনো কখনো আবেগে পড়ে বলেছি ভোটটা প্রয়োজন হলে, কিন্তু পরে মনে হয়েছে এ কথাটা অনেক বড় একটা মিসফায়ার হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও বলছি সংখ্যালঘু অধিকাংশ মানুষের ভোটটা বিজেপিতে যাবে না। বিজেপিটা ভোটটা যাবে কার? হ্যাঁ, ওই 85%, 80%, 75% হিন্দু সমাজের, 70% যে পিছিয়ে পড়া দলিত শ্রেণীর, যাদেরকে আমরা খুব খারাপ ভাবে শুনতে লাগলেও বর্ণ যে বর্ণাশ্রম যেটা আছে, বর্ণের যে ক্যাটেগরিক্যালি যারা আছেন, যাকে আমরা গোদা বাংলায় ছোট জাতের হিন্দু মানুষ বলি, যাদেরকে এসসি এসটি ওবিসি বলি, যাদেরকে দলিত বলি, আপনার আমার মুখ থেকে শুনতে খারাপ লাগে। আপনি জানতো ওই ব্রাহ্মণ নেতা যিনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন, আপনি তাকে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র তো গঠন হয়ে যাবে, ব্রাহ্মণ মশাই আপনার মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ে দিবেন? আপনি কি প্রশ্ন করুন, হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে। ওই নেতাকে বলুন তো যে হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে, ক্যাবিনেটে আমি চান্স পাবো তো? মোদিজির ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন দলিত শ্রেণীর লোক আছেন একটু খবর নেন তো। হ্যাঁ, যে রাষ্ট্রের রাষ্ট্রপতি, যাকে মন্দিরের মতন একটি সেকুলারিজমের পাঠ পড়িয়ে যে রাষ্ট্রের রাষ্ট্রপতি মন্দিরে যাওয়ার অধিকার নেই, সে রাষ্ট্রে তুমি একজন ভুঁই ফোড়া সাধারণ একজন কৃষক, দলিত ওবিসি এসসি এসটির মানুষ, তুমি মনে করছো যে তুমি কালকে একটি হিন্দু রাষ্ট্র নামে সবাইকে সমান ধর্মের উপর বসবে, এ ধারণা তোমার জন্য ভুল। সম্মানিত ভাইরা, শুধু স্মরণ করিয়ে দিই যে বিজেপিকে নিয়ে এত মাতামাতি আমরা করছেন, যে বিজেপিকে নিয়ে আপনারা মনে করছেন যে বিজেপি মানে আমাদের সমাজ পরিবর্তন করবে, দেশ পরিবর্তন করবে। আমি জানি ডলার নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, তবে জেনে নিন ডলারের দাম 90 টাকা ছেয়ে গেছে। আপনার কাছে এই জিনিসটার কোনো মূল্য নেই, কিন্তু এটা শুনে নিন, ভারতবর্ষের ইন্টারন্যাশনালি যখন আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু করার প্রচেষ্টা চালাচ্ছি, ওই বিশ্বগুরুর কথা বলার মাঝেই আজকের দিনে আপনি জেনে নিন ভারতবর্ষ সবচেয়ে নিচের দিকে ইন্ডেক্সে এসে গেছে। কয়েকদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, ইন্টারন্যাশনালি সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রীদের নাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রী কারা, তাদের একটা লিস্ট বানিয়েছে। ওর মধ্যে কার নাম আছে আমি বলবো না, আমি দেশদ্রোহী হতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই কথাগুলো কেন বলছি, আমি এই উদ্দেশ্য বলছি আপনাদের প্রথমে বুঝে নেওয়া দরকার। এরপরে আমি যেখানে আসবো, যে কথা বলার চেষ্টা করব, তাতে আপনাদের পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে আমার আগামীর যে আলোচনা হবে, এই আগামীর আলোচনা নির্দিষ্ট কোন দলের হয়ে আমি এখানে প্রতিনিধিত্ব করছি না। আপনাদের প্রত্যেক মুসলিম লোককে যারা এখন তালি বাজাচ্ছেন, আপনাদেরকেও বলছি, কোথাও না কোথাও মনের মধ্যে একটা আপনাদের আনন্দ হতে পারে, যাক তাহলে তো বিজেপির সাথে নেই, বোঝা যাচ্ছে। আপনি আমাকে বুঝতে পারেননি, কেননা আপনি আমাকে বোঝার চেষ্টা করেননি। আমার এই ভাষা বিগত 10 বছর ধরে একই ভাবে আছে।
রানী রাসমণি রোড থেকে দিদিকে বলেছিলাম, দিদি মুসলমান কুমড়া না, 2015 সাল 16 সালে বলেছিলাম, দিদি মুসলমান কুমড়া না, এ কথা বলেছিলাম, মনে আছে কিনা, ইন্টারনেটে ভাইরাল আছে দেখবেন। তখন দিদি মনে করেছিলেন যে না, তার ভাইরা আসলে তার ভাই। কোথাও না কোথাও তো ব্রাহ্মণ্যবাদীদের একটা ইন্টারেস্ট থাকে। আমি অবাক হব না আজকে যারা জেহাদি জেহাদি কথায় কথায় বলছেন, বিশ্বাস করুন আগামীতে আবার তৃণমূলে দিদির ছত্রছায়া এসে দিদির হাতে পায়ে প্রণাম করে এরা আবার তৃণমূলে জয়েন্ট হলে অন্ততপক্ষে মুসলিম লোক আপনাদেরকে বলবো, আপনারা অবাক হবেন না। অলরেডি জেলার কিছু মুসলিম নেতা তো এখনো যোগাযোগ রেখেছেন, আমরা জানি, এখনো তো ফোনে দাদা আছি ভালো আছি কথা বলেন, জানি, ভালো জিনিস করুন, আপনারা রাজনীতিটা শিখছেন। দিদি আমাদেরকে মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির মিষ্টি বোলবালা দিয়ে ভোট নিয়ে নিব, কিন্তু তারা বুঝতে পারছেন না যে সংখ্যালঘু মানুষের আসলে এবার ঘুম থেকে আস্তে আস্তে উঠছে। সম্মানিত ভাই, আজকে আমরা তৃণমূলকে নিয়ে যে কথাগুলো বলবো, যে আলোচনাগুলো করব, সেই আলোচনা আপনাদেরকে বুঝতে হবে যে তৃণমূলের আলোচনা যেটা করছি কেন বিরোধিতা করছি। আমরা তৃণমূলকে নিয়ে বুঝতে হবে আমাদের তৃণমূলের বিরোধিতা আসলে তৃণমূলের বিরোধিতা নয়, আমরা আমাদের শেল্টারের জন্য আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। আমরা এখানে এসেছি আমাদের নিরাপত্তার জন্য। তৃণমূলকে হারানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলায় সংখ্যালঘু লাগবে না, পূর্ব মেদিনীপুর জেলার হিন্দুরাই তৃণমূলকে হারিয়ে দিবে। কারণ অতীতের লোকসভা ভোটে আমরা দেখে নিয়েছি, হারিয়ে দিবে। হ্যাঁ, সেখানে কেউ অনুঘটকের কাজ করতে পারে, সেখানে কোন সংগঠন স্লো পয়জনিং এর কাজ করতে পারে। রাগঢাক করে কথা বলা আমার অভ্যাস নেই, আমাদের ভূমিকা থাকতে পারে তৃণমূলকে হারানোর জন্য, কিন্তু আমরা ভোটে না দাঁড়ালেও তৃণমূল আগামী 2016-তে হারার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন যে তৃণমূল কেন পূর্ব মেদিনীপুর জেলায় বারবার হারছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কিসের জন্য আমাদের এই রাজ্যের সবচেয়ে হেভিওয়েট নেতা তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রী কেন হেরে গেলেন নন্দীগ্রামে? একটা বিশাল বড় অ্যানালাইসিস আছে, যাতে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও আমরা এই তথ্য জানি তৃণমূল এবং বিজেপির সেটিং আছে। এটা আপনারা মানেন তো নাকি? এটা জানেন তো? আমাদের কাছে এমনও তথ্য আছে, যেহেতু রাজার যে খেলা ও গ্রামের যারা আমরা সাধারণ লোক আমরা খেলতে পারবো না, তবে হ্যাঁ যারা খেলা দেখে বসে বসে তারা খেলাটা বুঝে। আমরা এই খেলায় নেই কিন্তু খেলাটা দেখি। এ রাজ্যের হিন্দুরা ব্যাপকভাবে চেষ্টা করলেও তৃণমূলকে ক্ষমতা থেকে হারানোর সম্ভাবনা ভীষণ কম, যতক্ষণ না মুসলিম ভোটটা তৃণমূল থেকে সরানো যাচ্ছে। মুসলিম ভোট যতদিন থাকবে প্রবল সম্ভাবনা আছে তৃণমূলকে এ রাজ্য থেকে সরানো যাবে না। কিন্তু তার প্রতিদানে কি চাও? গুরু দক্ষিণা তো দিতে হবে, গুরু দক্ষিণা তো দিতে হবে। তার প্রতিদানে হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী তিনি রাজি আছেন যে তোমরা হিন্দু এজেন্ডাকে যা চাইছো করো এবং তার বিনিময়ে আমার মসনদটা আমাকে দিয়ে দাও। আর এই মসনদের খেলাতে লক্ষ্য করে দেখুন, খুব সন্তর্পণে এমএলএ এমপি কিছু কিছু এমএলএ না দেওয়া হলেও এমপি গুলো দিয়ে, এবং তৃণমূলের এমন কোন বড় প্রজেক্ট নেই যেখানে মুখ্যমন্ত্রী বা আমাদের তৃণমূলের সাংসদরা গিয়ে বিরোধিতা করেছে। ভাইরা, ওয়াকফ প্রপার্টি নিয়ে যেভাবে এই কিছুদিনের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডিগবাজি খেয়েছেন, এলাকার একজন সাধারণ কর্মী সকালে এক কথা বলে তৃণমূলের, রাতে এক কথা বলে, কোনো অসুবিধা নেই। মুখ্য এলাকার তৃণমূল সকালে বেলা তৃণমূলের ঝান্ডা নিয়ে নেতা ঘুরে বেড়ায়, রাতের বেলা মন্দিরে গিয়ে আরএসএস এবং বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে, অস্বাভাবিক নয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এ কথা বলেন যে তোমরা কিছু ভয় পাবে না, প্রপার্টি নিয়ে ওয়াকফ প্রপার্টি নিয়ে কিছু বলবে না, চিন্তা করবে না, আমি যেমন এনআরসি হতে দিইনি তেমনি আমি ওয়াকফ কিছু হতে দেব না। এরপরে আমাদের মুখ্যমন্ত্রী ওয়াকফ পোর্টালে নিজেদের সম্পত্তির খতিয়ান দিতে বলেন। কোন সম্পত্তি? যে সম্পত্তি সরকার চাইলে কাল আগামীকাল ওই সম্পত্তি আপনার থাকবে না। আপনারা কি জানেন অলরেডি ভারত সরকারও একটা নতুন পোর্টাল করেছে যেখানে কিছু কিছু প্রপার্টি, মসজিদ, মাদ্রাসা, খানকা আপনার নামে আছে, আপনার বাপের নামে আছে, কিন্তু গভর্নমেন্ট ওখানে গিয়ে বিএলআরও থেকে, ভূমি দপ্তর থেকে ওখানে একটা এতে গিয়ে রিমার্কে গিয়ে লেখা আছে রেস্ট্রিক্টেড।
অর্থাৎ এই সম্পত্তি যে কোনো মুহূর্তে সরকার বাজেয়াপ্ত করে নিবে। আপনি ঘুমাচ্ছেন, কেননা আপনার এলাকার নেতা বলেছে দিদি যতদিন আছে গরুর গোশ খাওয়ার টেনশন করিস নি, দিদি আছে মানে গরু জবাই করা আটকাতে কেউ পারবে না। হিন্দু লোকেরা ভাবছেন ও এত বড় কথা বলছে, ভাই চিন্তার কিছু নেই। বিজেপির জামানায় 2014 পর থেকে আজকে যাকে আপনি এলাকার নেতা যাকে মা বলে, এলাকার নেতা যাকে বলে আমাদের মা, এই মাকে মোল্লাদেরকে খাওয়ার বন্ধ করেছে ইউপিতে, বিহারে, দিল্লিতে। আর এই মাকে জবাই করে সবচেয়ে বেশি আল হাবিব আল কবির ট্রান্সপোর্টিং এর নাম করে গোটা বিশ্বের মধ্যে বিপ পাঠাচ্ছে, কেননা ওখান থেকে ডলার আসবে, ডলার। ফলে আপনি মনে করছেন মোল্লা লোক গরুর কথা বলছে, এখানে তৃণমূল গরু খাবার চিন্তা নেই, এই নেতা আমাদেরকে বলে। আর বিজেপির লোক শুনে নাও, ভারতবর্ষে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট করছে, গরুর মাংস রপ্তানি করছে ভারত, এবং এটা 2014 মোদী সরকারের পরে এসেছে আমাদের এই ক্ষমতায়। এই সুনাম আমরা অর্জন করেছি। আমরা এখানে তৃণমূলকে আমরা প্রশ্ন করি, তৃণমূলের কাছ থেকে আমরা জানতে চাই, ঠান্ডা মাথায় বলুন কি আমরা তৃণমূলের কাছে সরাসরি পেয়েছি, তৃণমূল আমাদেরকে সরাসরি কি দিয়েছে। আমি যদি খুব ভুল না বলি, নাম্বার 1 ইমাম ভাতা, নাম্বার 2 মুয়াজ্জিন ভাতা, নাম্বার 3 আটকে যাবেন, নাম্বার 3 চিৎকার করে বলুন সরাসরি অ্যাজ এ সংখ্যালঘু তৃণমূলের কাছ থেকে কি পেয়েছে বলুন না, আপনারা বলুন, আপনারা তো ভোট দিচ্ছেন, বলুন। 3 নম্বর আমি মনে করিয়ে দিই, রমজানে কিছু ছোলা চিনি, এই ছোলা চিনি প্রজেক্ট 2013-14 পশ্চিমবঙ্গে প্রথম মডেল আইমা করেছিল, আপনারা ভুলে যাবেন না। আমরা সব সময় বলেছি আমরা রাস্তা দেখাতে, আজ আমাকে বড় আনন্দ লাগে, আজ আমাকে বড় আনন্দ লাগে 2014-15 রেকর্ড চলে যান, পশ্চিমবঙ্গে খুব কম সংখ্যালঘু লিডারের কথা বলেছে আমরা ভোটে দাঁড়িয়ে আমাদের অধিকার নিব, আইমা বলেছিল। মাশাআল্লাহ আজ পশ্চিমবঙ্গের এমনও 4টা বড় বড় উইংস কে আমরা দেখতে পাবো, যেখানে যদি সংখ্যালঘু এই লিডারগুলো নিজেদের দায়িত্বে বিজেপির কে সুযোগ না পাইয়ে তারা যদি আজকে ভোটে দাঁড়ায়, আগামীতে বিধানসভায় 25 থেকে 30টা সংখ্যালঘু মানুষ আমাদের এমএলএ বিধানসভায় যাবে। মুর্শিদাবাদকে নিয়ে নেন, 24 পরগনা নিয়ে নেন, এদিকে মেদিনীপুর নিয়ে নেন, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই সব জায়গায় সংখ্যালঘু মানুষ কিন্তু আস্তে আস্তে জাগছে। সরকার নিজের আত্ম অহংকার করে বসে আছে, কেননা সরকারের কাছে প্লাস পয়েন্ট কি, হেরে গেলে বলবে বিজেপি তোমাকে ছেড়ে দিলাম, জিতে গেলে বলবে সংখ্যালঘুদের কোনো উপায় নেই তৃণমূলকে ভোট দেওয়া ছাড়া। ভাইরা এই 4-5টি জিনিস ছাড়া, ঈদে 2 দিনের ছুটি, এটা 15 বছরে সরকারের লড়াই করে চায়ে মেঙে পেতে ঝগড়া করে আমাদেরকে নিতে হয়েছে 2 দিনের ছুটি। আপনি বলছেন সংখ্যালঘু মানুষকে অনেক দিয়েছি, মাদ্রাসার রিক্রুটমেন্ট গত কত বছর নেই, বলার প্রয়োজন নেই। তাহলে আজ তৃণমূল আমাদেরকে কি দিয়েছে? যান বাড়িতে ছেলে পড়াশোনা করে, বলছেন চাকরি পায় না, ছেলেকে গিয়ে বলুন ইন্টারনেটে গিয়ে সার্চ করুক যে পশ্চিমবঙ্গের এই তৃণমূলের সরকার মন্দির বাবদ কত কোটি টাকা পুজোতে এ করে, অনুদান দেয়, আর সারা বছর মুসলমান মোল্লাদেরকে 5,000, 7,000, 10,000-এর যে ইমাম ভাতা দেয়, কত দেয়। টোটাল সরকার ডিরেক্টলি কার্নিভালের নামে দুর্গাপূজায় যে রেড রোডে বিজেপি, যে রেড রোডে কংগ্রেস, কেউ কল্পনা করেনি রেড রোডটা মুসলমানদের ঐতিহ্যের নামাজের জায়গা ছিল। আপনি ভুলে যাবেন না সেই রেড রোডে তৃণমূল সরকার দুর্গাপূজার কার্নিভাল করে ইনডাইরেক্টলি হিন্দুত্বর প্রমোশন করে দিয়ে গেছে, যেটা আরএসএস এবং বিজেপির কাজ ছিল। তাহলে আপনি যদি সবকিছু আরএসএস এর কাজ করেন, আপনি যদি সবকিছু বিজেপির কাজ করেন, আবার বলছেন কেন বিজেপিকে আটকাতে হবে? কেন বলছেন বিজেপিকে আটকাতে হবে? তাহলে সংখ্যালঘু মুসলমান তোমার অধিকার তুমি নিজেও জানো না, তুমি কি পাচ্ছ তুমি জানো না। ব্লকের মধ্যে কটা নেতা তৃণমূলের, খেয়াল করে দেখুন সংখ্যালঘু মানুষের নেতা নেই। কারা আছে? এলাকার মস্তান, এলাকার ডাকাত, তৃণমূলের হারমাত। আজকে আবার তারা সিপিএম এর সময় যে হারমাত ছিল, আজ তৃণমূলের সে বড় নেতা। এই এলাকার আশেপাশে আমি অবাক হয়ে যাই। দেখুন তো মন্দিরের সামনে আমরা এখানে মিটিং করছি, আমি কি করে বলবো যে চণ্ডীপুরের সবাই সাম্প্রদায়িক? আমি কি করে বলতে পারি চণ্ডীপুরের সব হিন্দু মুসলমান বিরোধী?
তাহলে আজ আমরা চণ্ডীপুরের মাটিতে এই মঠের সামনে দাঁড়িয়ে কি মিটিং করতে পারতাম? এখানকার একদল মানুষ যারা হিন্দু মুসলমান না দেখে, তারা জানতো না কে আসবে, সব জানে। এবং আমি অবাক হয়ে যাব না, আমি ধন্যবাদ জানাবো মেলা কর্তৃপক্ষকে, যারা এই ভাঙা মেলা বন্ধ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা মেলা কর্তৃপক্ষের জন্য একবার, আমাদের কাছে সাম্প্রদায়িক শক্তি যেমন বেড়েছে, আমাদের কাছে যেমন দ্বিচারিতা রাজনৈতিক দল আছে, আমাদের কাছে কি নেই? আমাদের কাছে একটা অপশন নেই। আমাদের কাছে অপশন নেই। যে লোকটা তৃণমূলের প্রতি, হিন্দু লোক অসন্তুষ্ট, ও বিজেপিতে দাঁড়িয়ে আছে, ও জানে বিজেপি ভালো দল নয়, ওর কাছে অপশন নেই। আপনি জানেন তৃণমূল ভালো দল নেই, আপনার কাছে অপশন নেই। তাহলে কি করতে পারি আমরা অল্টারনেটিভ চয়েস করতে পারি। কেন? আপনি বলবেন আমি কেন বলছি, শুনুন। রাজ্য সরকার জগন্নাথ মন্দির করছেন। আমি কখনো ধর্ম নিয়ে কথা বলি না, আমার পছন্দ না এটা, কিন্তু এরা এমন ভাবে ধর্মকে আমাদের মধ্যে গুলিয়ে দিয়েছে যে ধর্ম ছাড়া এক পা এগোতে পারবো না। এরা রাজনীতিকে ধর্মের মধ্যে এমন ভাবে প্রবেশ করিয়েছে, আমরা কখনো ধর্মটাকে পরিচ্ছন্ন ভাবে পালন করতে আর পারবো না। আপনি বলুন দেখি, প্রশ্ন করুন। জগন্নাথ মন্দির দীঘায় ছিল, আমাদের মুখ্যমন্ত্রীকে কোনো এক সময়, ইতিহাস বলছি শুনুন, কোনো এক সময় মুখ্যমন্ত্রীকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, এরকম কিছু একটা ছিল। ক্ষমতা আছে, আমাদের মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছেন। ভালো জিনিস, ট্যুরিজম তৈরি হবে, মানুষ মন্দিরে যাবে। তৃণমূলে বড় বড় নেতারা এর পক্ষে বয়ান দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী 600 কোটি 700 কোটি টাকা দিয়ে দুর্গা মণ্ডপ তৈরি হবে হিট করে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে মন্দির হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে আমি মন্দির বানাবো। খুব ভালো, আমরা চাই মন্দির হোক, পদে পদে মন্দির হোক, এটা তো ভালো জিনিস। কিন্তু ম্যাডাম, আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার একটু লাত খাওয়ার খেতে হবে। ম্যাডাম, শেষ কবে লাত খেয়েছেন একটু বলুন দেখি। আপনাকে লাত নয়, শুধু গো করে আওয়াজ করলেই আপনি তাকে বলছেন দল থেকে সাসপেন্ড করে দেবে। আপনার সংগঠনে, আপনার পার্টিতে তালি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আপনাদের কাছে তালি কুড়াতে আসিনি, আমি শুধু আপনাদেরকে জানাতে এসেছি যে আগামীতে আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তার কারণটা কি, তার কারণটা কি। আপনি যদি এটা প্রশ্ন করি যে দিদি, মুর্শিদাবাদে একটি লোক সে মসজিদ বানাবে, বাবরি মসজিদ, আপনার তো অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল। ভেরি গুড হুমায়ুন, তুমি করো, তুমি দলের সম্পদ, তুমি ছাপ্পা দাও। তুমি বিজেপিতে চলে গিয়েছিলে, তোমার ক্যাটাগরি দেখে আমি তোমাকে আবার টিএমসিতে এনেছি, তোমার প্রতিভা আছে, মুসলিম লোকেদেরকে ধর্মীয় সুরসনা নিয়ে তুমি ভোট করো। তুমি করোনি, আপনি করেননি। কেন? আপনি দেখে নিয়েছেন সংখ্যালঘু নেতারা যত যাই বলুক, লাস্ট আওয়ারে আমাদের মেশিনারিজ দিয়ে এই নেতাদেরকে বিজেপি বানিয়ে দিব। আর সেন্ট্রালে তো আমার সেটিং আছেই আছে। সুতরাং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে যে 30% হিন্দু ভোট আছে তাদেরকে কাজে লাগাতে হবে। সুতরাং একে বার করে দেওয়া দরকার। ভাইরা, আমি মুর্শিদাবাদের মসজিদের পক্ষে এবং বিপক্ষে কোনোটাইতেই নেই। কেন না, এটা একটা রাজনৈতিক বিষয়, যিনি করছেন তিনি ভালো বুঝবেন, এলাকার মানুষ এখানে গিয়ে নামাজ পড়বে। সুতরাং আমি এখান থেকে ভালো মন্দ বলতে পারি না, কিন্তু আমি এটা নিয়ে প্রশ্ন করতে পারি কিসের কারণে দিদি হুমায়ুন কবিরকে আপনি বার করলেন? হুমায়ুন কবির তো আপনার দলের সম্পদ ছিল, আপনি তাকে বার করলেন কেন? না, আপনার তাকে প্রয়োজন নেই, কেননা সে হিন্দু ভোটটা ভেঙে দিতে পারে। আজ মুর্শিদাবাদে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন, মুর্শিদাবাদের জনগণ এই আবেগটা যদি রাখে, বিশ্বাস করুন আগামীতে উত্তরবঙ্গে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা আলোচনা শেষের দিকে আসবো। আমরা কি করতে পারি? আমরা এখানে এসেছি, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের উপায় কি। আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। শিক্ষা নেই এ কথা আগে বলতো, এখন আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে যে ডেটা আছে, মুসলিম সমাজ এখন অনেক শিক্ষিত। কি নেই বলুন তো আমাদের কাছে? আমাদের কাছে আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স লেভেল নেই। জোহরান মামদানি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ দেশ, মন দিয়ে শুনুন, আলোচনা শেষ করার আগে আপনাদেরকে নিয়ে যান। শুধুমাত্র আবেগে তালি কুড়িয়ে দিয়ে ঘর চলে যাওয়ার নাম জাতির জন্য কথা বলা নয়।
জোহরান মামদানি, তাকে বলা হয়েছিল আপনি মুসলমান লোক, আপনি বলবেন না আপনি মুসলিম, আপনি বলবেন আমি লিবারেল লোক। আমিও অত ধর্ম মানি না, বারাক হোসেন ওবামা যেটা করেছিল। কিন্তু এই জোহরান মামদানি সব জায়গায় গিয়ে নিজের পরিচয় দিয়েছে, আমি কনজারভেটিভ এন্ড আই এম আ মুসলিম। সে বারবারই কথা বলেছে, এবং সে তাকে যেটা দুর্বল মনে করেছে সে তার সবচেয়ে বড় ক্ষমতা প্লাস পয়েন্ট বানিয়েছিল। পরিণতি 30% সংখ্যালঘু, নিউ ইয়র্কের ইতিহাসে যেটা সম্ভব নয়, এটা এরকমই ব্যাপার যে পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ যদি অ্যাওয়ার্ড হয়ে যায় তো এরা প্রধানমন্ত্রী হবে, এটা যেমন অবাস্তব মনে হয়েছে, জোহরান মামদানির মেয়র হওয়া এরকম অবাস্তব ছিল। কিন্তু আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা জোহরান মামদানিকে আজকে নিউ ইয়র্কের মেয়র বানিয়েছে। আমরা যারা এখানে এসেছি, আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যাই ভাই, আমরা আজকে এখানে এসেছি, আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি। পার্টির নামটা কি আজকে এখানে ঘোষণা করে দেব? বলে দিব? আমার ভেতরে ইমোশন কাজ করছে, মুখ থেকে বেরিয়ে যেতে পারে না, বলবো না। কেন বলবো না এবার বলে দিই। আমি আজ থেকে 2014-তে আমি একটা ভুল করেছিলাম, আমি ভুল থেকে শিক্ষা নিই। একটা প্রোগ্রাম 2014 কোন একটি বড় প্রোগ্রামে, যেখান থেকে আমার জীবনের অনেক বড় ইউ টার্ন হয়েছিল। আমি বিশ্বাস করুন, আমি আজও বলে দিচ্ছি, আমি কিন্তু ভোটে দাঁড়াবো না, কেননা রাজনীতি থেকে আমার নেওয়ার কিছু নেই। বিশ্বাস করুন, আল্লাহ চাইতে, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি মরক্কো গেছিলাম, আমাকে জাপানের একটা স্কুলে লেকচার দেওয়ার জন্য গত বছর ইনভিটেশন দিয়েছে। মরক্কোতে গেছি, আমাকে ইস্তাম্বুলে একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর কারা যিনি এসেছিলেন, উনি বলেছেন তুমি এসো আমার কলেজে লেকচার দাও। আমার কাছে কি আছে? আমি একটা এমএলএ হয়ে ম্যাক্সিমাম কি, একটা এমপি হয়ে ম্যাক্সিমাম কি? আমার লাগবে না ভাই, লাগবে না। স্বামীজির কিছু ছিল না, আমি ওমরের উত্তরসূরি, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মাটিতে মাথা রেখে ঘুমাতেন। আমাকে আপনি পদের লড়াই ভাবছেন, আপনি মনে করছেন আমি এখানে রাজনীতি করে সরকারের কাছে কিছু আদায় করতে এসেছি, আমার ব্যক্তিগত, তাহলে আপনি ভুল করলেন। কিন্তু আমি ওখানে আজকে যদি আমি করে দিই, লোক আমাকে সেদিন আমাদেরকে বলেছিল, আমরা একটা কন্ডিশনাল সাপোর্ট চেয়েছিলাম কোন এক রাজনৈতিক নেতৃত্বের কাছে, এবং আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট ওই দিন। যদি তৃণমূল সরকার যদি ওই দিনে সামান্য ডিমান্ড আমার পূরণ করে দিত, আজকে তৃণমূলকে এই দিন দেখতে হতো না। কিন্তু সেদিন আমি রাজ্য সরকার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাতে পারিনি। কিন্তু আজ আমি এখান থেকে বলছি, এর আগেও বলেছি, আমি আবার বলছি, রাজনীতি আমার প্রয়োজন, আমার সমাজে রাজনীতি প্রয়োজন নেই, কিন্তু আমি অধিকারের ডিমান্ড নিয়ে এসেছি। যদি অধিকার আজকে তৃণমূল আমাদেরকে দিয়ে দেয়, তারা রাজনীতি করুক, আমরা বিজেপির সাথে যাব না, এই কথা তো বলেছি। এরপরে তো আর লাখ ঢাকের কিছু নয়, কিন্তু অধিকার যদি না দেয়, আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি তৈরি করব। এ কথা কেন বললাম, আপনি বেরিয়ে যাওয়ার টাইম যেন না মনে করেন যে আপনাকে বিভ্রান্ত দিয়ে ডেকে এখানে পার্টি ডিক্লেয়ার করছি। আমি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের বদরুদ্দোজা মাস্টার মশাই বলেছেন, আমি ফয়সাল ভাই সহ আরো যারা মাঝে মামা আছেন, তাদেরকে একটা টিম করে কলকাতায় প্রেস কনফারেন্স করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আপনারা রাজি তো? আপনারা একটু সুযোগ দেবেন তো? এবং আমাদের একটু বলি, অল্প অল্প, এমন নয় যে জেলা থেকে বাস নিয়ে যাওয়া, জি, জেলা থেকে বাস নিয়ে যাওয়া এমন নয় ভাইজান। জি জি, যদি আপনি রাজনৈতিক পার্টিটা অপশনটা নিয়ে আসেন, তাহলে আমি বলছি সব থেকে আগে তৃণমূল থেকে আমি রিজাইন করব। থ্যাংক ইউ। আর আমি ফয়সাল ভাইকে চাই, পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। আমরা অ্যাজ এ ম্যান আমাদের অনেক উইকনেস আছে, আমি কথা দিচ্ছি, আমরা আমাদের বার্তা আমরা তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছি। আমি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, আমি আপনাদের সকলের সামনে বলছি, এবং আমি এটা বলেছি, আগামীতেও আমার তৃণমূলের সাথে সাক্ষাৎকারের কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম যে আমার অধিকার আমার সমাজকে পাইয়ে দেওয়ার, যদি এটা না হয়, আমরা খুব শীঘ্রই আমরা আমাদের রাজনৈতিক দল ঘোষণা করার চেষ্টা করব এবং ডিক্লেয়ার করব। এবং আপনাদেরকে এখানে বলে দিয়ে যাই,
এমন একটা রাজনৈতিক দল পূর্ব মেদিনীপুর জেলা থেকে হবে, বিশ্বাস রাখুন। এখানে আপনি মনে করছেন মনে হয় ইমাম সাহেব মৌলানা সাহেব মনে হয় এমএলএ হবে, না না, কে জানে চণ্ডীপুরের ওই ভদ্রলোক যিনি ইনডাইরেক্টলি রাতের অন্ধকারে আমাদেরকে সহযোগিতা করেছেন, কেউ জানে না তাকে, কে জানে ওই শিক্ষিত ওই ব্যবসায়ী লোকটা আগামীতে চণ্ডীপুর এলাকার এমএলএ হয়ে যাবে, এটা কেউ জানে না। হ্যাঁ, আমরা রাজনীতি করব, আমরা ধর্ম নিয়ে খেলা করছি না। আর শেষ কথা বলি, এলাকা ভিত্তিক যদি হয়, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 5-7টা এমএলএ, 24 পরগনা থেকে 5-7টা 10টা এমএলএ, মুর্শিদাবাদ থেকে 20-25টা এমএলএ যদি উত্তরবঙ্গ থেকে বেরিয়ে যায়, কল্পনা করুন, আত্মবিশ্বাস নিয়ে আসুন, ভরসা করুন। ভোটে লড়িনি, বিজেপি জিতে গেছে। লোকসভা ভোটে লড়িনি, বিজেপি জিতে গেছে। এবার না হয় হারবে তৃণমূল, দেখি না আমরা কি করতে পারি, দেখি না আমরা আমাদের জেলাতে একটা মডেল বানাতে পারি কিনা, যে মডেল আজকে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে শুরু হবে, রাজ্য পর্যন্ত আমাদের ফয়সাল ভাই বলেছেন হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব মহারাজের শেষ কথা বলে শেষ করব, জন্মেছো মানুষ হয়ে মানব ধর্ম করো। আমরা এই রাজনৈতিক দলের এই আকাঙ্ক্ষা রেখে যাচ্ছি যে আমরা মানুষের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি। এবং শেষ আবার সেই হুজুর কিবলার কথা বলি, যার আদর্শ আজকে আমাদেরকে এখানে এনেছে। আজকে দরবারে বসে আছি, জলসা করি, মানুষ যায়, সংগঠন করি, স্কুল বানিয়েছি, কিছু লাগতো না, কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না, আর ওদেরকেও শান্তিতে থাকতে দেব না যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, আইমার নেতৃত্ব কর্মীরা জিন্দাবাদ।